আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি MBBS দ্বিতীয় বর্ষে, নোয়াখালী মেডিকেল কলেজ, নোয়াখালীতে। তো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রিপারেশন নিয়ে। তো এসএসসি যারা 25 ব্যাচ, তাদের এই মঙ্গলবার হচ্ছে আমাদের কেমিস্ট্রি পরীক্ষা। তো আমরা প্রিপারেশন স্টেজ এবং হচ্ছে এক্সাম স্টেজে আমরা কী কী অ্যাপ্রোচ নেব, যার ফলে আমরা হচ্ছে 90+ এনশিওর করাটা আমাদের জন্য ইজি হবে বা আমরা এনশিওর করে আসতে পারবো, সেই বিষয়টা নিয়ে আজকে একটু ডিফাইন করার চেষ্টা করবো আর কি। তো আমরা যদি শুরু করি, সেটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে এক্সাম স্টেজ। হ্যাঁ, আমরা প্রথমে চিন্তা করবো এক্সাম স্টেজে কী করব। আচ্ছা, আমাদের এক্সাম স্টেজে কী হয়, আমাদের প্রথমে হচ্ছে কি আমাদের MCQ দেয়। তো MCQ দেওয়া হচ্ছে আমাদের 25 মিনিটে আমাদের 25টা MCQ সলভ করতে হয়। তো এই জায়গায় আমরা কীভাবে সলভ করব? তো প্রথম কাজ হচ্ছে আমাদের পুরা কোশ্চেনটা একটু দেখা, পুরা কোশ্চেন দেখা। প্রথম যখন তোমার পরীক্ষার খাতাটা দিবে বা MCQটা দিবে, তখন তোমার কাজ হচ্ছে পুরো MCQটা দেখে নেওয়া। দেখে নিলে কী হবে, তোমার অনেকগুলো MCQ দেখবে তুমি পারবা, এবং অনেকগুলো পারবা, এবং সেই সেগুলো তোমার কনফিডেন্স বুস্ট করবে। এর আগে কিছুটা হচ্ছে নার্ভাস ফিল হবে পরীক্ষার হলের কারণে, তো সেখানে তোমার MCQটা হচ্ছে কিছুটা কনফিডেন্স ফিল করবা, এবং সেই জায়গায় তুমি একটা ওভারভিউ হয়ে গেছে প্রথম দেখাতে। এরপরের কাজ হচ্ছে তোমার কুইকলি যেগুলো পারো, পারা কোশ্চেন, হ্যাঁ, দ্রুত অ্যান্সার করে ফেলা। এখানে আবার পারা কোশ্চেনের ভিতরে যেমন যেগুলো হচ্ছে একটু থিওরিটিক্যাল জ্ঞানমূলক টাইপ, এগুলো তুমি আগে সলভ করে ফেলবা, একেবারে খুব দ্রুত, খুব মানে করে ফেলবা। এরপর হচ্ছে ধরো তুমি একটা ম্যাথ কিন্তু অ্যান্সার করবা না। ধরো ম্যাথ যেগুলো 1 লাইনের ম্যাথ, হ্যাঁ, যেগুলো হচ্ছে একেবারে সিম্পল ম্যাথ, 1 লাইনের মুখে করা যায়, ওইগুলো করবা। বাট কোনো বড় ম্যাথ, ধরো এই ম্যাথটা তুমি পারো, বাট একটু বড়, প্রথম রানে কোনো দরকার নাই সলভ করার, তুমি পারো, বাট এরপরও দরকার নেই। যদি একটু ম্যাথ 2-3 লাইনও হয় তবু দরকার নাই। 1 লাইনের ম্যাথ 1 লাইনে পারো, সেটা হচ্ছে করে ফেলবা, বাট বাকিগুলো করার দরকার নাই। তো এই স্টেজে কী হবে, তোমার এই জায়গায় তোমার হয়তো 25টার ভিতরে তোমার এটা ডিপেন্ড করে আর কি, তোমার প্রিপারেশন কেমন, সব কিছু মিলাই যদি আমি অল অন অ্যাভারেজও চিন্তা করি, সেটা হচ্ছে তুমি দেখবা যে ফার্স্ট টাইম তুমি 15টা কোশ্চেন পেরে যাচ্ছ, 15 পেটে। এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার প্রিপারেশন স্টেজ সব কিছু মিলিয়ে, আমি অ্যাভারেজ বললাম আর কি। আর দেখা যায় 10টা কোশ্চেন থাকে ফার্স্ট রানের পরে, দেখা যায় যে 10টা কোশ্চেন থাকে, বা এটা একটা এই রেঞ্জটা 15 না দিই, 10 থেকে 15 দিই, তাহলে হচ্ছে আরেকটু হবে। তো 10 থেকে 15টা তুমি পারছো, এরপরে তোমার কি থাকতেছে, আরও 10 থেকে 15টা থেকে যাচ্ছে। তো সেকেন্ড রানে কী করবা, যেগুলো একটু হচ্ছে ম্যাথমেটিক্যাল টাইপ ম্যাথ, প্লাস হচ্ছে যেগুলো একটু মানে অনুধাবন বুঝছো, যেমন হচ্ছে একটু ভাবা লাগে, আচ্ছা এটা মানে এইটার সাথে এটা মানে একটু রিলেট করা লাগে, সেই জায়গাগুলো যেগুলো একটু ভেবে অ্যান্সার করতে হয়, সেই জায়গাগুলো তুমি সেকেন্ড রানে করবা। ম্যাথগুলা যেগুলো হচ্ছে তুমি পারো বাট একটু বড়, ফার্স্ট রানে তুমি এগুলো করো নাই, তো সেগুলা। আর হচ্ছে তোমার জাস্ট হচ্ছে এইগুলা যে অনুধাবনমূলক, যেগুলো একটু ভাবা লাগে। তো এইখানে হচ্ছে তোমার হয়তো আরও চলে যাবে, সব মিলাই 15 ওভারঅল চলে যাবে হয়তো 20টার কাছাকাছি। আর হয়তো 5টা ম্যাথ থাকবে, 5টা MCQ থাকবে। তো 5টা MCQর ভিতরে কী হবে, ফার্স্ট MCQর জায়গাতে তুমি কী করবা, বাকিরা হচ্ছে বাকি পুরা টাইম হচ্ছে তুমি একটু সময় নিয়ে, যেহেতু সময় আছে, ভেবে চিন্তে কোনটা অ্যান্সার করলে ভালো হয়, তোমার কাছে প্রবাবল সবচেয়ে ভালো অ্যান্সার কোনটা মনে হয়, সব কিছু মিলে হচ্ছে যতটা প্রপার, যতটা হচ্ছে তোমার লজিক খাটে, যত নলেজ আছে, সেগুলো নিয়ে তুমি হচ্ছে বাকি অ্যান্সার করবে। এখন আরেকটা বিষয় হচ্ছে, আমি এই যে মার্ক দিচ্ছি, এগুলো কিন্তু ইউনিভার্সাল না, এগুলো হচ্ছে ভ্যারি করে তোমার প্রিপারেশন স্টেজের উপরে। অনেকে দেখা যাবে এর থেকে বেশি হয়ে গেছে ফার্স্ট রানে, আবার অনেকে দেখা যাবে এতটুকু আরও কম হয়েছে, আবার অনেকে এতটুকু হবে। তো এটা ডিপেন্ড করে তোমার প্রিপারেশনের উপর, বাট তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত। অ্যাপ্রোচের জায়গাটা হচ্ছে তুমি প্রথমে ম্যাথ করবা না, প্রথমে যেগুলো পারো এগুলো খুব দ্রুত করে ফেলবা। এরপর হচ্ছে ম্যাথ যেগুলো পারো, যেগুলো পারো বাট একটু বড় ছিল, বা হচ্ছে অনুধাবনমূলক, যেগুলো একটু ভাবা লাগে, এগুলো করবা সেকেন্ড রানে। আর থার্ড রানে হচ্ছে এগুলো করার পরে দেখবা যে তোমার অনেকগুলো হয়ে গেছে, মানে ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে। এরপরে তুমি একটু ক্রিটিক্যাল ম্যাথ, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং, বা হচ্ছে যেগুলো তোমার একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে, সেগুলো একটু সময় নিয়ে ভেবে, যতটা সময় নেওয়া যায় তুমি ভেবে সলভ করবা, তাহলে হচ্ছে তোমার অ্যাপ্রোচটা সঠিক হবে আর কি। তো এই হচ্ছে আমাদের MCQর অ্যাপ্রোচ। এরপর আমরা যাবো CQতে। এবার ধরো এগুলো সব কিছু কিসের ছিল, MCQ। আচ্ছা, এবার ধরো আমাদের সিকিউতে যদি আমরা দেখি, এবার সিকিউতে আমাদের প্রথম কাজ হচ্ছে পুরো কোশ্চেনটা দেখা। সিকিউতে একটু কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে।
প্রথম কাজ হচ্ছে পুরো কোশ্চেন দেখার পরে ধরো এই জায়গায় কয়েকটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিলেকশন। এই যারা হচ্ছে এরকম হাই মার্ক পেতে চাও, ধরো 95+ বা 100 বা 90, 97, 90 এসব জায়গায় যারা পেতে চায়, আমরা তো তাদের জন্য বলতেছি তোমার কোনোভাবে মার্ক কমানো যাবে না। MCQতে চেষ্টা করতে হবে 25টা এনশিওর করা। আমি যেভাবে বলছি সেই অ্যাপ্রোচে যাবা, যেহেতু হচ্ছে তোমার জন্য ইজি হবে। এরপর হচ্ছে MCQতে কোনোভাবে কোনো নাম্বার যাতে না কাটা যায়, নাম্বার কাটার যাতে পরীক্ষক যিনি দেখবেন, খাতা দেখবেন, তিনি যাতে কোনোভাবে নাম্বার কাটতে না পারে, তোমার এই জায়গায় সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিতে হবে এবং সেই সিস্টেম ডেভেলপ করতে হবে। মানে সিস্টেম বলতে হচ্ছে আমার খাতাতে লেখার প্যাটার্নটাতে ওইভাবে নিতে হবে। তো এই জায়গায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার সিলেকশন। 8টার ভিতরে সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি কী কী দেখে সিলেকশন করবা? ধরো তুমি 5টা দিবে, এখন কী কী দেখবা? সেই জায়গায় অবশ্যই তোমাকে আগে তো ঘ যেগুলো বড় বড় প্রশ্ন, এগুলো হচ্ছে দেখতে হবে যে তুমি কোনগুলো পারো না, অ্যাকচুয়াল ব্যাখ্যা কোনগুলো পারো, বা কোনগুলো ম্যাথ টাইপ। হ্যাঁ, ওইগুলো সব কিছু মিলেই 8টা থেকে 5টা সিলেক্ট করতেছো। এখন এই সিলেকশনের ক্ষেত্রে তুমি অবশ্যই ম্যাথ টাইপগুলো প্রায়োরিটি দেবে। ম্যাথ টাইপ যত চেষ্টা করবা ম্যাথ টাইপ সিলেকশন করার চেষ্টা করবা। ধরো যেগুলো ম্যাথ টাইপ আছে এগুলো সিলেক্ট করার চেষ্টা করবা রাদার দ্যান ব্যাখ্যামূলক। আচ্ছা, এরপর হচ্ছে তুমি শুধু গঘ দেখলে হবে না, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে এই কহ কিন্তু এগুলো হচ্ছে ইমপ্রেশনের জন্য। এইগুলো হচ্ছে একটা কথা আছে না, যে দেখতে সুন্দর না খেতে সুন্দর। তোমার ফার্স্ট ইমপ্রেশন স্যারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ইমপ্রেশনটা ক্রিয়েট হবে ক আর ক্ষয়ের মাধ্যমে। এখন তুমি যদি কখ বাজে লেখো, হ্যাঁ মানে বাজে বলতে তোমার মতো লিখছো, স্যারের পছন্দ হয় নাই, তাহলে কী হবে? তোমার কখতে যদি নাম্বার নাও দিতে পারে, আবার যদি দয়া করে নাম্বার দিয়েও দেয়, কিন্তু স্যারের কিন্তু তোমার উপর একটা ব্যাড ইমপ্রেশন হয়েছে। এই ইমপ্রেশনটা হয়তো কতে তোমার নাম্বার দিয়ে দিছে, হ্যাঁ, কিন্তু ওই গ আর ঘতে দেখা যাবে তোমার নাম্বার দিতেছে না, হয় 1 কমাই দিতেছে। আর তুমি যদি প্রত্যেকটা ম্যাথে যদি মানে প্রত্যেকটা এসিডেন্সিয়ালি যদি গ আর গতে 1 করে কমাই দেয়, মানে 2 কমাই দিল, হ্যাঁ, তবু কিন্তু তোমার 5টাতে 10 কমে গেছে, অলরেডি 19 নিচে তুমি চলে আসছো। তো সেই জন্য তুমি যাতে নাম্বার না কমায়, সেটার জন্য ইমপ্রেশনের ক্ষেত্রে কখটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ কখ। এই জন্য তুমি সিলেকশনের ক্ষেত্রে কোন কখ ভালো পারো এটাও খেয়াল রাখতে হবে। অ্যাট দ্য সেম টাইম নট অনলি শুধু গখ, অ্যাট দ্য সেম টাইম তার ভিতরে কখ কোনগুলা ভালো পারো সেইগুলা সিলেক্ট করতে হবে। তো সেই জন্য কখর জন্য একটা জিনিস হচ্ছে, কখ হচ্ছে যেমন কিছু জ্ঞানমূলক প্রশ্ন, যেমন হচ্ছে আয়নীকরণ শক্তিকে, কারণ তুমি তোমার মতো দিলে হবে না আয়নীকরণ শক্তি। এটা বইতে যেভাবে আছে, যে এই যে ধরো কোনো একটি গ্যাসীয় অবস্থায় তোমার এক মোল অণুর এই যে একটা সংজ্ঞা আছে না, যে কোনো গ্যাসীয় অবস্থায়, আমরা তো ভুলে গেছি, অনেক আগে পড়ছিলাম, হ্যাঁ, এক গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণু হতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যেই পরিমাণ শক্তি লাগে, এরকম না সংজ্ঞাটা। তো যাই হোক, তো এই একেবারে টু দি পয়েন্টে এভাবেই লিখতে হবে, লেখাটা উচিত, হ্যাঁ উচিত। এই জন্যই যে আমার ইমপ্রেশন লাগবে, খর ক্ষেত্র হচ্ছে ইমপ্রেশনটা লাগবে, ক আর খ ইমপ্রেশনের জন্য। তো সেই জন্য সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ 90+ পাওয়ার ক্ষেত্রে। তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমরা ক খ এবং গ সিলেকশন করলাম, এবং একটু ম্যাথ টাইপগুলো সিলেকশন করার চেষ্টা করব। আচ্ছা, আর হচ্ছে তোমার কখর যে জায়গাটা, সেটা হচ্ছে টু দি পয়েন্টে লেখার চেষ্টা করবো, যে টু দি পয়েন্ট, ক টু দি পয়েন্টে অ্যান্সার, খ টু দি পয়েন্টে যেভাবে লিখবো। এবং প্রিপারেশন স্টেজে আমরা কী করব? প্রিপারেশন স্টেজে আমরা ক আর খ কীভাবে লিখবো এগুলো সব কিছু খেয়াল রাখবো। ক আর খটা আগে থেকেই করে যাব, ধরো ক আর খ আগে থেকেই শিখে যাব, এবং কীভাবে লিখবো শেখা তো আছে, বাট কীভাবে লিখবো এটাই মাথায় ক্যাচ করে রাখবো। খ কী প্যাটার্নে লিখবো সেটা আগে থেকেই সিলেক্ট করে রাখবো। এখানে যে হুট করে মানে ভাবি তোমার লেখার দরকার নয়, আগে থেকেই এটা আসলে কীভাবে লিখবো এটা হচ্ছে আমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা তো সব সিলেকশন করলাম, এবার প্রশ্ন লেখা শুরু করলাম, ক এবং খ টু দি পয়েন্টে লিখলাম। গ আর ঘতে ম্যাথ হলে তো কোনো সমস্যা নেই, ম্যাথ হলে হচ্ছে কি যতটা ম্যাথ হচ্ছে নো শর্টকাট, ম্যাথ হলে নো শর্টকাট, যত
মানে এক্সপ্লোর করা যায়, মানে যতভাবে সংক্ষিপ্ত না করে, শর্টকাট না করে যত বড় করা যায়, হ্যাঁ, মানে বড় বলতে বড় তো হয় না, ম্যাথ তো আর বড় করা যায় না, মানে শর্টকাট অ্যাভয়েড করে যতটুকু আছে ততটুকু করা, এটা হচ্ছে মেইন থিংস। এবং হচ্ছে কোনটা দেওয়া আছে, কোনটা ইয়ে আছে, সবগুলো হচ্ছে ডিফাইন করে লেখা। মানে ধরো দেওয়া আছে এটা এটা, এগুলো একটু লেখা। অনেক সময় আমরা তো লিখি না, তাড়াহুড়া করে ফেলি, বাট বোর্ড কোশ্চেনে লেখা উচিত। হ্যাঁ, আচ্ছা, এরপরে তুমি ব্যাখ্যামূলক কোশ্চেনে কী করবে? ব্যাখ্যামূলক, ধরো গোয়ার কত ব্যাখ্যামূলক হতে পারে। ব্যাখ্যামূলকে আমি সবসময় বলবো যতটা বড়, মানে যতটা হচ্ছে এক্সপান্ড করা যায় ততই ভালো। গোয়ার গত জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার আসছে যে এটা থেকে এটা আইনীকরণ শক্তি বেশি বা হচ্ছে কম, ব্যাখ্যা করো, বা কেন ব্যাখ্যা করো। তো তুমি কী করবা? এখানে ব্যাখ্যা কিন্তু খুব একটা বড় কিছু না, বাট তোমার লেখার ভিতরে ধরো 4 নম্বরের প্রশ্ন আছে বা 3 নম্বরের প্রশ্ন আছে, তুমি কিন্তু এতটুকু লিখলে তোমার 4 বা 3 দিবে না। তো তোমাকে লিখতে হবে কি, প্রথমে ধরো আইনীকরণ শক্তি আসছে, তো তুমি জাস্ট আমি একটা এক্সাম্পল দিই। ধরো তোমার কাছে আসছে আইন কোনটা, দুইটা মূল এ আর বি, এর ভিতরে বলছে যে এর আইনীকরণ শক্তি কেন বেশি, এরকম একটা প্রশ্ন আসছে 3 নম্বর বা 4 নম্বরের জন্য। তো তুমি কিভাবে লিখবা? 3 বা 4-এর জন্য আসছে, ধরো তুমি কিভাবে লিখবা? প্রথমেই যদি আইনীকরণ শক্তি আসে, তো প্রথম কাজ হচ্ছে আইনীকরণ শক্তির সংজ্ঞা দেওয়া। প্রথম হচ্ছে তুমি সংজ্ঞাটা দিবা, সংজ্ঞা দেওয়ার পরে এই সংজ্ঞা লিখছো, এর পরের প্যারাতে তুমি শুরু করবা হচ্ছে যে এ আর বির ভিতরে কোনটা হচ্ছে কোন জায়গায় আছে সেটা তো লিখবে, সারণীর অবস্থান। দেন সেখান থেকে তুমি চিন্তা ব্যাসার্ধ থেকে শুরু করবা যে এটার থেকে এটার ব্যাসার্ধ বেশি, তো এটা থেকে এটা যদি ব্যাসার্ধ বেশি হয় তার মানে হচ্ছে আইনীকরণ শক্তি কম হবে। কেন কম হবে? আকর্ষণ কমে যাচ্ছে, সেখান থেকে যেই জিনিসপাতি হচ্ছে আকর্ষণ কমলে লাভ কী, লস কী, হ্যাঁ, আইনীকরণ শক্তি কি এটার সাথে রিলেট করে হচ্ছে আকর্ষণ বাড়া কমার যে সম্পর্ক, সেগুলো ব্যাখ্যা করে সুন্দরভাবে হচ্ছে মানে একটু বড় করে যে অ্যাকচুয়ালি ঘটনা কি হচ্ছে সেইটা ব্যাখ্যা করতে করতে এসে এরপরে লাস্ট হচ্ছে তুমি যাই হচ্ছে টানবা যে সব কিছু ব্যাখ্যা করছো, করার পরে এরপরে টানবা যে যেহেতু এবার এই ব্যাখ্যার অনুপাতে এবার এটা এই দুইটা মূল ব্যাখ্যা করবা যে আচ্ছা যেহেতু এ আর বির ক্ষেত্রে হচ্ছে ধরো এ থেকে বি এর হচ্ছে কি পারমাণবিক ব্যাসার্ধ বেশি, তো ব্যাসার্ধ বেশি হলে কি সেম পয়েন্টে যেভাবে ব্যাখ্যা করছো সেইভাবে হচ্ছে ব্যাখ্যা করতে করতে একটা সময় যাবে যে এ থেকে বি এর আইনীকরণ শক্তি বেশি। এই হচ্ছে বিষয়। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যে তুমি হচ্ছে কীভাবে লিখবা। তো ব্যাখ্যামূলক প্রশ্ন হচ্ছে আমরা যতটা এক্সপান্ড করা যায় ততটা আমরা এক্সপান্ড করার চেষ্টা করব, এই হচ্ছে বিষয় আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে পুরো এক্সাম স্টেজে আমরা এই কাজগুলো করব। আর প্রিপারেশন স্টেজে দুই একটা কথা বলবো, জাস্ট হচ্ছে কি সিকিউর ক্ষেত্রে তুমি মোটামুটি বোর্ডের সবগুলো টাইপ করে যাবা। হ্যাঁ, সিকিউর ক্ষেত্রে বোর্ড টাইপ আসলে একদিন সময় থাকে, এত বেশি করা যায় না, বাট হচ্ছে যতটুকুই পারো যে বোর্ড টাইপ সবগুলো করে যাবা। আর হচ্ছে ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো কীভাবে লিখবা আগে থেকে একটু ভেবে যাওয়া আর কি, যে তুমি কীভাবে লিখতেছো সেটা ভেবে যাওয়া, কখগুলো কীভাবে লিখবা সেটাও আগে থেকেই ঠিক করে যাওয়া। এমসিকিউর ক্ষেত্রেও হচ্ছে সেম, যে হচ্ছে আমরা বোর্ড টাইপগুলো করে যাব এই। আর একদিন আসলে খুব বেশি হচ্ছে পড়তে পারবা কিনা বাস্তবতা হচ্ছে মানে এত বেশি পড়া সম্ভব হবে না, সবগুলো হচ্ছে রেসিডুয়াল নলেজের উপরে দিয়ে পরীক্ষা দিতে হবে। বাট তুমি হচ্ছে এক্সাম স্টেজে তুমি যদি এরকম করতে পারো, আই থিঙ্ক তোমার হচ্ছে পরীক্ষাটা যথেষ্ট ভালো হবে। তো আশা করি তোমাদের কাজে লাগবে এবং তোমাদের সবার জন্য শুভকামনা। ভালোভাবে পরীক্ষা দাও, 95+ বা 100 এনশিওর করে আসতে পারো। অনেকে এনশিওর করতে পারে, তো আই থিঙ্ক 95+ অন্তপক্ষে এনশিওর করে আসতে পারবা। শুভকামনা রইল সবার জন্য। তো নতুন কোনো ভিডিওতে দেখাবে, তো সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।